বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স চ্যানেল। আমি শীতাংশু বলছি। ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে এখন একটা নতুন মোড় নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যুদ্ধ প্রায় 6 মাস হতে চলল, কিন্তু এখনও থামার কোনো নাম নেই। এর মধ্যে আজকে ইরানের যিনি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, তিনি বরাবরই খুব কম বিভিন্ন সিটিংয়ে গেছেন বা বিভিন্ন বক্তৃতায় অ্যাপিয়ার হয়েছেন। মূলত যে স্পিকার, পার্লামেন্টের স্পিকার আরাগাছি, তিনি বিভিন্ন জায়গায় টিটিংয়ে বেশি গেছেন, বেশি ফোকাসড হয়েছেন। কিন্তু আজকে তিনি একটা ন্যাশনাল টেলিভিশনে একটা বক্তৃতা দিয়েছেন, এবং সেই বক্তৃতাতে তিনি পরিষ্কার বলেছেন যে যুদ্ধ যখন শুরু হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিলেন যে তিনি বা তারা বোধহয় ইরানের সরকারটাকে দুদিনের মধ্যেই ফেলে দেবে, 48 ঘন্টার মধ্যে সেখানে সরকারে পরিবর্তন ঘটে দেবে। কিন্তু তাদের যে ধারণাটা ভুল ছিল, সেটা আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, যে আমেরিকা এবং ইসরায়েল যে আজ চেষ্টা করেছিল যে ইরানের যে প্রজাতন্ত্রটা তার পতন ঘটবে, কিন্তু ইরানের মানুষের যে দৃঢ় প্রতিরোধ, সেই প্রতিরোধটা আমেরিকা এবং ইসরায়েলের এই যে প্রচেষ্টা, পরিকল্পনা, সেটাই কিন্তু ব্যর্থ করে দিয়েছে। তিনি আরও দাবি করেছেন, তিনি বলেছেন, তুলনা করেছেন একটা কার সাথে, সিরিয়ার সাথে। কারণ সিরিয়াতে কী হয়েছে, সিরিয়াতে দীর্ঘদিন গৃহযুদ্ধ চলেছে। সেই প্রেসিডেন্ট যে আসাদ ছিলেন, আসাদের সাথে বিভিন্ন যে বিদ্রোহী গোষ্ঠী, তার সাথে যুদ্ধ চলেছে। কিন্তু সেখানেও অত সহজে সেখানকার সরকার পরিবর্তন হয় না। এবং সেখানে যে আসাদের সরকার ছিল, সে আসাদের সরকারের পিছনে রাশিয়ার সমর্থন ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সম্ভবত পিছন থেকে আমেরিকা এবং তুর্কি তারা কলকাঠি নেড়ে এবং সেখানে যে বিপ্লবীদের যে প্রতিরোধ, সেটা সাকসেসফুল হওয়ার পরে আসাদ সিরিয়া চলে যেতে বাধ্য হয়েছেন। সেখানে নতুন সরকার তৈরি হয়েছে। এবং তিনি আজকে যেটা বলেছেন যে আসলে সিরিয়াতে যেটা ছিল, সিরিয়াতে মানুষজন ঐক্যবদ্ধ ছিল না, কিন্তু ইরানের মানুষজন ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধভাবেই তারা এই যে ইসরায়েল এবং আমেরিকার যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা তারা ব্যর্থ করে দিয়েছে। তারা এই অল্প সময়ের মধ্যেই সরকারকে পতন ঘটিয়ে ওই আমেরিকা থেকে, তিনি বলেননি, আমি বলছি, যে আমেরিকা থেকে সে রেজা পহলভি, যে শাহর যে ছেলে ওয়াশিংটনে আছেন, তাকে ঘুরিয়ে নিয়ে আসবেন, সে আশা কিন্তু জল হয়ে গেছে। সেটা সম্ভব হয়নি, কারণ ইরানের মানুষের ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এটা সাকসেস দেয়নি। যেটা সিরিয়ার মানুষ, সিরিয়ার সরকার সেটা করে উঠতে পারেনি। এখন তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে যে তেহরানের যে সরকার বা তেহরানের যে ফেস বলা যায়, আইআরজিসি তো ফেস নয়, আইআরজিসি পিছন থেকে কাজ করছে, ইসলামিক রিপাবলিক রেভলিউশনারি গার্ড, তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা গার্ড কর্পোরেশন। তো সেখানে তেহরানের ভেতরে এই যে আইআরজিসির সঙ্গে যে রাজনৈতিক প্রশাসন, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্ট পেজিশকিয়ানের নেতৃত্বে, আরাগাছি এবং আরও যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে তাদের নেতৃত্বে, তাদের সঙ্গে যে ক্ষমতার একটা অন্তর্দ্বন্দ্ব, সেই ক্ষমতার লড়াইটাকে কাজে লাগিয়ে আমেরিকা বা ইসরায়েল চেষ্টা করেছিল সেখানে একটা কিছু করে ফেলে যায় কিনা। এবং এখন নাকি সেখানে প্রেসিডেন্ট পেজিশকিয়ানকে কোণঠাসা করে রাখা আছে। এখন এই কতটা সত্যি, সেটা তিনি আজকে বলে দিয়েছেন যে এটা আসলে সত্যি নয়। এখনও তিনি দেশের প্রেসিডেন্ট এবং তিনি দেশের
ক্ষমতার শীর্ষে এখনও আছেন। যদিও যিনি সর্বোচ্চ নেতা, যে সুপ্রিম লিডারের ছেলে আয়াতুল্লাহ খোমেনি, তিনি এ পর্যন্ত কিন্তু জনসমক্ষে আসেননি। যেমন ইসরায়েল এবং আমেরিকা মনে করে যে হয়তো তিনি ভীষণভাবেই যে বোম ফেলা হয়েছিল তার জন্য তিনি ভীষণভাবেই যে অসুস্থ হয়েছেন, আক্রান্ত হয়েছেন, ফলে তার জনসমক্ষে আসার মতো পরিস্থিতি নেই। কারণ জনসমক্ষে এলে তার প্রকৃত অবস্থাটা, তিনি যে ভীষণভাবে উন্ডেড হয়েছেন, সেটা যদি প্রকাশ্যে এসে যায় তাহলে তার যে কর্তৃত্ব বা ক্ষমতা, সেই ক্ষমতাটা চলে যাবে। তবে তিনি লিখিতভাবে বিভিন্ন মেসেজ বিভিন্ন সময় পাঠিয়েছেন, এটা দেখা গেছে। এখন জাতীয় নিরাপত্তার বিষয়েও কিন্তু যে আইআরজিসি লিডার, তিনি এখন কিন্তু বেশি বেশি বিভিন্ন জায়গায় ক্ষমতা অ্যাপ্লাই করছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে, প্রমাণিত। এবং এটাও দেখা যাচ্ছে যে আইআরজিসির মধ্যেও কিন্তু ক্ষমতার কেন্দ্রীকরণ নাই, সেখানেও বিভিন্ন ফ্র্যাকশন বিভিন্নভাবে কিন্তু কাজ করছে। যদি স্ট্রেট টু হরমুজ ধরে নেন, যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্ট্রেট টু হরমুজে কোনো আক্রমণ করা হবে না, কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না, কিন্তু তখন দেখা যাচ্ছে আইআরজিসির মধ্যে কোনো নেভির কোনো একটা গ্রুপ, তারা মনে করলে কোনো জাহাজে কিন্তু আক্রমণ করেছে। কদিন আগেই দেখেছেন একটা ভারতীয় জাহাজে, ভারতীয় পতাকা নিয়ে একটা জাহাজ আসছিল, তার উপরে আক্রমণ করে সেই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছে। এবং সম্মত সেটা ইরানের যে মদতপুষ্ট হুথিরা করেছে। এবং তাতে 14 জন নাবিক ছিল, 13 জন ভারতীয় নাগরিক, একজন ইয়েমেনি নাগরিক। এবং তাদেরকে সৌদি আরবের সহায়তায় এবং ওমানের সহায়তায় তাদেরকে রক্ষা করা গেছে, তাদের মধ্যে কেউই মারা যাননি। তার মানে রাজনৈতিক নেতৃত্ব, মিলিটারি নেতৃত্বের মধ্যে বিভিন্ন ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও অল্প স্বল্প ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব, এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যে মিলিটারি নেতৃত্ব, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা কিন্তু আছে, এটা অস্বীকার করা উপায় নেই। তবে ব্যাপারটা হচ্ছে কি, যে ইসরায়েল এবং আমেরিকার যে ওয়ার স্ট্র্যাটেজি, সেই ওয়ার স্ট্র্যাটেজি কিন্তু ইরানে খুব একটা কাজে আসেনি। তার পিছনে আরেকটা কারণ হতে পারে যে পিছন থেকে হয়তো ইরানকে রাশিয়া বা চীন মদত করছে, এবং চীন যে মদত করছে সে ব্যাপারে এর আগেই কিন্তু খবরে, বেশ কয়েকটা খবরে প্রকাশিত হয়েছে যে চীন ড্রোন পাঠাচ্ছে, মিসাইল পাঠাচ্ছে, এটা কিন্তু হয়েছে। তো ফলে যে সমস্যাটা অভ্যন্তরে নেই সেটা কিন্তু নয়, অভ্যন্তরে সমস্যাটা আছে। এর বাইরে জনগণের মধ্যে থেকে একটা ব্যাপক অসন্তোষ আছে। অসন্তোষ আছে এই জন্যে, যারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিল, দেখা যাচ্ছে তাদেরকে জেলবন্দি করা হয়েছে, দীর্ঘদিনের জেলবন্দি করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে তাদের মধ্যে যারা একটু ভোকাল যুবক বা মানুষ ছিল, তাদেরকে প্রকাশ্যে অথবা জেলের মধ্যে তাদের যে ওখানকার আইন অনুযায়ী বা মিলিটারি আইন অনুযায়ী তাদের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কদিন আগেই একজন প্রতিবাদীকে রাস্তার চৌরাহায় সকলের সামনে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আর একজনকে জেলের মধ্যে মৃত্যুদণ্ড, খুব কম বয়সী ছেলেকে জেলের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার পরিবারকে দেখা করতে এসেছিল, তাকে ছেলে বলেছে মৃত্যুর আগে যে কথাটুকু বলেছে, সেটা পেপারে বেরিয়ে এসেছিল, নিউজে বেরিয়ে এসেছিল, যে তোমরা আমার চিন্তাটাকে ভুলে যেও না, আমাকে ভুলে গেলেও। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে দেশকে, বর্তমান যে শাসক আছে তার থেকে একদিন মুক্ত করতে হবে, এই ভাবনাটা যেন তার পরিবার বা ইরানের যুবকরা বা মানুষজন না ভুলে যায়, এই মেসেজটা সে কিন্তু দিয়ে গেছে। আর এই জাতীয় দমনপীড়নের জন্য দেশের অভ্যন্তরেও কিন্তু একটা জনসাধারণের মধ্যে বর্তমান শাসকের বিরুদ্ধে একটা প্রবল কিন্তু অসন্তোষ আছে। কিন্তু এই বিভিন্ন শাস্তি অবস্থার ভয়ে এবং মিলিটারি আইনি বলুন আর শরীয়ত আইনি বলুন, যে কোনো কারণেই হোক, মানুষ প্রথমের দিকে যতটা মুখ খুলেছিল রাস্তায় নেমে এসেছিল, এখন আর অতটা মুখ খুলছে না বা রাস্তায় নেমে আসতে পারছে না। এবং সুপ্রিম লিডার এখন কোথায় আছেন এটাকে নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ যেমন বলছেন, ইসরায়েলি মিডিয়া বলছে যে ভয়ানকভাবে উন্ডেড হয়ে
রাশিয়ায় কোথাও লুকিয়ে আছে হাসপাতালে বা নার্সিংহোমে, এরকম কিছু কোনো নিউজ চ্যানেল বলছে না সুপ্রিম লিডার এখন মুজতবা খোমেনি, যিনি এখন সুপ্রিম লিডার, তিনি কোনো একটা গভীর বাংকারের মধ্যে লুকিয়ে আছেন, যাতে কোনো কারণেই ইসরায়েল বা আমেরিকার হাতে আক্রান্ত না হন। এবং কিছুদিন যুদ্ধ চলছে, যুদ্ধ চলার মধ্যে কালকে এবং আজকে যে খবরটা হচ্ছে, ইসরায়েল আবার নতুন করে ইরানের উপর আক্রমণ শুরু করেছে এবং ইরানের যে প্রক্সিস হেজবুল্লাহ, হুথি, এদের উপর আক্রমণ শুরু করেছে। ফলে ইরান একদিকে কিন্তু কোণঠাসা, জিসি কান্ট্রির থেকেও কোণঠাসা, সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, এদের থেকেও কোণঠাসা। আজকেই যেমন সকালের দিকে একটা নিউজ শোনা গেছে যে ইউনাইটেড আরব আমিরেটসের একটা শিল্পাঞ্চলে যেমন কালকে বর্ষণ করেছিল হুথি বিদ্রোহীরা, আজকে দিকে সেখানকার এয়ারপোর্টে বর্ষণ করেছে। সে খবরটার আমার ক্রস ভেরিফিকেশন করে দেখা হয়নি। যদি সে খবরটা সত্যি হয়, তার মানে কিছুদিন যাবৎ যদি ইউএই একটু সেফ অবস্থায় ছিল মনে হচ্ছিল, এখন ইউএইও কিন্তু আবার ইরানের আক্রমণের টার্গেটে এসে গেছে। তো ফলে এই যে জিসি কান্ট্রির দেশগুলো, এরাও কিন্তু দিশেহারা। কুয়েত, কাতার, সৌদি আরব, বাহারিন, এই যে দেশগুলো, এরাও কিন্তু দিশেহারা। ইউএই এরাও দিশেহারা। অর্থাৎ ইরান যেভাবে তাদের উপর বিভিন্ন সময় আক্রমণ করছে, তাদের কি করণীয়, কার সাহায্য নিয়ে তারা নিজেদেরকে রক্ষা করবে, সেটাও তাদের কাছে একটা খুবই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দেশগুলোতে মূলত রাজতন্ত্র বলা যায়, খলিফাতন্ত্র আর কি। তো সেখানে তারা ইরানের এই পর্যুপী আক্রমণ এবং আমেরিকার বেসের উপর আক্রমণ, আমেরিকান সৈন্যদিকে পর্যন্ত আক্রমণে হত্যা করা, ক্যাজুয়ালিটি হয়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু তাদেরকে খুব ভাবিয়ে তুলেছে। অর্থাৎ আজকে যা হচ্ছে, কবে যুদ্ধ থামবে, তার পরবর্তীকালে কী হবে, তারাই বা কীভাবে আগামী দিনে এই ধরনের আক্রমণ থেকে নিজেদেরকে প্রতিহত রাখবে, নাকি একটা অবিরত রক্তক্ষয়ী যুদ্ধ এই অঞ্চলে লেগেই থাকবে এবং সারা পৃথিবীতে একটা প্রভাব পড়ে ভয়ানক রকমের তেলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস এবং আপনার একটা মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্য বসে যাওয়া, এরকম একটা পরিস্থিতি হবে। সেটা এখন অ্যানালিস্টদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে। ওয়ার অ্যানালিস্টরা খুব গভীরভাবে এটাকে ভাবছেন যে এক রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আবার সিরিয়া ইরাকের মধ্যে একটা উদ্বেগ বেড়েছে, আবার এই গালফ অঞ্চল ইরানের সঙ্গে এই যে কন্টিনিউয়াস একটা যুদ্ধংদেহী বাতাবরণ, এটা ওই অঞ্চলে সারা অঞ্চলের যে শান্তি এবং উন্নতিকে ভীষণভাবে কিন্তু বিঘ্নিত করছে। দি সিচুয়েশন ইজ ভেরি মাচ কনসার্নিং। ইটস লিড টু এ devastating destruction situation like that. As a student of political science, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে তো এটা খুব চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে যে এই দেশগুলোর মধ্যে কিভাবে একটা সুস্থ সম্পর্ক তৈরি হবে, কীভাবেই বা যুদ্ধ থামবে, কীভাবেই বা ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা সমন্বয় তৈরি হবে, আব্রাহাম অ্যাকর্ডিং বা আগামী দিনে কী হবে ইসরায়েলের সঙ্গে জিসি কান্ট্রিগুলোর, আর এটা কি চিরকালে একটা দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হবে। এখন ইরান যেভাবে ইসরায়েলের উপর খড়গহস্ত, আর ইসরায়েল যেভাবে তার জবাব দিচ্ছে, আমেরিকা তার সাথে আছে, ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতির উন্নতি না হয়ে কোনো না কোনোভাবে পরিস্থিতি কিন্তু গভীর জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। লেট ওয়েট অ্যান্ড সি, আগামী দিনে কী হয় আমরা লক্ষ্য রাখবো এবং লেটেস্ট ডেভেলপমেন্টগুলো আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।